সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 65% রয়েছে বাংলাদেশে, আর বাকি 35% ভারতে। এখানে আছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আনুমানিক 500 প্রজাতিরও বেশি বন্যপ্রাণী আছে এই সুন্দরবনে। পাহাড় সমুদ্র তো অনেক ঘুরেছি, তবে এই প্রথমবারের জন্য আমরা জঙ্গলের স্বাদ পেতে চলেছি। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে পালিত হয় ইলিশ উৎসব। ইলিশ উৎসব ছাড়াও বছরের যে কোনো সময় তোমরা এই সুন্দরবনে ট্রিপ করতে পারো। তবে এই ভারী বর্ষায় ইলিশের টানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসে এই উৎসবে সামিল হওয়ার জন্য। ইলিশের নানান রকম পদের সাথে চলে 4 বেলা পেট পুড়ে খাওয়া দাওয়া, আর সাথে থাকে সন্ধেবেলার ঝুমুর নাচের নৃত্য আর গান। আমাদের এই 2-3 দিনের সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতাই আজ তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। মোট 3টি পর্ব নিয়ে থাকছে আমাদের এবারে সুন্দরবন সিরিজ। দক্ষিণ 24 পরগনার নামখানা হোক বা ক্যানিং, বরাবরই শিয়ালদার পরিবর্তে আমরা জার্নিটা শুরু করি বালিগঞ্জ স্টেশন থেকে, কারণ এই রুটের সব ট্রেনই বালিগঞ্জ হয়ে যায়। শিয়ালদা থেকে ছাড়া 7:42-এর ক্যানিং লোকাল ধরে প্রথমে আমাদের ক্যানিং পৌঁছাতে হবে। সেখান থেকেই আমাদের প্যাকেজ শুরু হবে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব 45 কিলোমিটার। ট্রেনে করে পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিটের মতো, আর যাওয়ার পথে পড়বে মোট 17টা স্টেশন। পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। এখন ঘড়িতে বাজে 9:15। অনেকক্ষণ পৌঁছে গেছি। কিছুক্ষণ এখানে ব্যাগফ্যাগ গোছানোর জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। ক্যানিং স্টেশনের ঠিক পাশে এখানে একটা বনবিবি মন্দির আছে, আর এখান থেকে সমস্ত অটোগুলো সুন্দরবনের জন্য যাবে। এই সাইডে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এখানেই আমাদের অটো আছে। এখানে দাদা, বনবিবি মন্দিরটা কোন দিকে আছে? এই দিকে এটা। আচ্ছা, তো ওইদিকে বনবিবি মন্দির। এখন আমাদের ওই দিকেই যেতে হবে। আমাদের অটো দাঁড়িয়ে আছে, এই অটো করেই আমরা যাব। সোনাখালি যাবে না গদখালি? সোনাখালি 7 জন হয়ে যাবে তো একটা অটোতে? ঘড়িতে এখন 9:15 বাজে, আর আমরা ক্যানিং থেকে অটো করে রওনা দিলাম সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। এখানে তোমাদের বলে রাখি, সোনাখালি আর গদখালি এই দুটো জায়গা থেকেই সুন্দরবনের যাত্রা শুরু হয়। তোমরা যে ট্রাভেলারের মাধ্যমে এখানে আসবে তাদের থেকে তোমরা অবশ্যই জেনে নেবে যে তোমাদের জার্নিটা কোন ঘাট থেকে শুরু হবে। এখন আমরা ক্রস করছি মাতলা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে সেই ভয়ঙ্কর খরস্রোতা মাতলা নদী। যেতে যেতে হঠাৎই আমাদের অটোটা খারাপ হয়ে গেছে। বলতে চলতে হঠাৎ করে স্টার্ট দিচ্ছে না। তো অটো ড্রাইভার ওইদিকে কোথায় গেল। এখানে বেশ কিছুক্ষণ আমাদের সময় নষ্ট হলো। আমাদের 10টার মধ্যে আমাদের পৌঁছাতেই হবে সোনাখালি ঘাটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অটো ড্রাইভার চালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতে গাড়ি আর স্টার্ট দিচ্ছে না। কি সমস্যা বুঝতে পারছি না। কি হঠাৎ সমস্যা হলো, কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেল। এই মিস্ত্রি এখানে নিয়ে আয়। আমাদের তো ওখানে পৌঁছাতে হবে 10টার মধ্যে, না হলে আপনাদের না হলে আমি ছেড়ে দেবো। আপনাদের গাড়ি এক্ষুনি দিয়ে দেবো আপনাদের। এর আগে অনেকবার পাহাড় গেছি, সমুদ্র তো গেছি, কিন্তু এর আগে কোনোদিনও জঙ্গল বা সুন্দরবনের এর আগে কোনোদিনও আসিনি। এইটা আমাদের ফার্স্ট ট্রিপ। তো কেমন লাগছে, কেমন এক্সাইটেড তুমি সুন্দরবন নিয়ে? ভালোই। দেখি লঞ্চে থাকা 2 দিন 2.5 দিন ধরে থাকা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যাই আগে পৌঁছায়, এখানে তো পৌঁছাই। তো আমাদের সামনে এই সোনাখালি ফেরিঘাটের সামনে এখানে দাঁড় করে দিয়েছে। এই ভেতরে আর অটো যাবে না, এখান থেকে আমাদের 1 মিনিটের মতো হেঁটে যেতে হবে। পৌঁছে গেছি আমরা সোনাখালি ফেরিঘাটে। এই যে অটো থেকে নেবে তোমরা দেখতে পাবে এখানে যে বিভিন্ন ট্রাভেলারগুলো আছে, এখানকার বোট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সুন্দরবন ড্রিম ট্রাভেলার, এই তো এটা আমাদের বাপিদার তো অটো। এটা আমরা 7 জন আছি। বোটের নাম কি বলেছে? শামিমা। হ্যাঁ, শামিমা। হ্যাঁ, দুটো দোকান আছে, ওখানে আমাদের বোটটা দাঁড়িয়ে আছে। এই হলো সোনাখালি ফেরিঘাট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত ট্রাভেলারের বোটগুলো সব একের পর এক দাঁড়িয়ে রয়েছে। সারাদিন প্রচুর বোট এখান থেকে যাতায়াত করে। সুন্দরবন ড্রিম ট্রাভেলসের অফিস।
এখানে সমস্ত যে প্যাকেজ শুরু হচ্ছে তার সমস্ত ডিটেলস এখানে রয়েছে। নমস্কার, আমার নাম বাপি আর সুন্দরবন ড্রিমস ট্রাভেলস থেকে আমি কথা বলছি। সুন্দরবন সম্পর্কে যেটা বলবো, ফার্স্ট অফ অল সুন্দরবনে আসতে গেলে সুন্দরবনে আসতে হবে। সুন্দরবন কিন্তু একটা নির্জনতা গ্রাম্য পরিবেশ। এখানে কিন্তু কোনো শহরের কোলাহল কিছু নেই। চারিদিকে জঙ্গল, পাখির ডাক, বন্য প্রাণী সব কিছুই নিয়ে কিন্তু সুন্দরবন। আর আমাদের প্যাকেজ শুরু হচ্ছে পার হেড 2800 থেকে, সেটা 5 শেয়ারিং। 4 শেয়ারিং শুরু হচ্ছে পার হেড 3000 থেকে। যেহেতু আমরা আগে একটা প্যাকেজ কম রেটে নিচ্ছিলাম, থেকে কিন্তু সিজনের মুখোমুখি চলে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, তো আমাদের প্যাকেজ রেট একটু বাড়ছে তুলনামূলকভাবে। তো 4 শেয়ারিং নিচ্ছি আমরা 3000 করে, ট্রিপল শেয়ারিং নিচ্ছি 3300 অ্যান্ড ডাবল শেয়ারিং নিচ্ছি 3500 টাকা, যেটা নন এসি প্যাকেজ। এসির জন্য আমরা যে চার্জটা করে থাকি সেটা হচ্ছে পার নাইট রুম পিছু 600 টাকা করে চার্জ করতে হয়। 2 নাইটে মোটামুটি 1200 টাকা করে আমরা এসির জন্য চার্জ করি। আচ্ছা, এবারে যেটা বলি, উইন্টার ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আমাদের মেনলি নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ইলিশ উৎসবটা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, তো অক্টোবর থেকে কিন্তু উইন্টার ফেস্টিভ্যালের মেনু স্টার্ট হচ্ছে। তো নর্মাল রেট একই রকম থাকছে, নভেম্বর থেকে রেট একটু চেঞ্জ হচ্ছে। 3300 থেকে শুরু হচ্ছে প্যাকেজ, 3300, 3500, 3800 এরকমই থাকছে প্যাকেজ। আর আমাদের প্যাকেজ সম্পূর্ণ ক্যানিং টু ক্যানিং প্যাকেজ হয় বেশিরভাগটা। আপনি যদি চান কলকাতা টু কলকাতাও কিন্তু প্রোভাইড করা হয় আমাদের। আর কেউ যদি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে থেকে কেউ আসে, আচ্ছা আমাদের চ্যানেলে যদি কোনো রেফারেন্স নিয়ে আসে, আচ্ছা, তার জন্য কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে? অবশ্যই। দেখুন, একটা জিনিস আমি সবসময় মনে করি, ডিসকাউন্টটা বড় জিনিস নয়। আপনি যে কস্টিংটা আমাকে প্রোভাইড করবেন কিন্তু আমি সেই কস্টিংটা আপনাকে সার্ভিস দেবো। তো সবসময় কিন্তু কস্টিংটা কিন্তু বড় কিছু না, আপনি যে বেস্ট সার্ভিস পাবেন কিন্তু সেটা কিন্তু আপনাকে বড় করতে হবে। তো তারপরেও কিন্তু কথা দিচ্ছি আমরা কিন্তু ডিসকাউন্ট একটা দেবো। দাদার নাম বলে একটা ডিসকাউন্ট আমাদের থাকছে আমাদের তরফ থেকে। আর সপ্তাহ জিনিস হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9733034773। থ্যাংক ইউ মতিদা। এই যে এখানে আমাদের বোট চলে এসছে, এখানে যে 2 নম্বর বোটটা আছে এমবি শামিমা, এটাই আমাদের এবারে 2 রাত 3 দিনের সুন্দরবনের সারথি। বাকি আছে সবে তো নিচে না উপরে ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজতেই আমাদের বোট সোনাখালী ফেরিঘাট থেকে রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হলো আমাদের 2 রাত 3 দিনের বোট সাফারি। প্রতিটা বোটের মতো এই বোটেও আছে 2খানা ডেক, এই হচ্ছে আপার ডেক আর এটা হচ্ছে লোয়ার ডেক। তোমাদের আগে লোয়ার ডেকটা দেখাই। লোয়ার ডেকের প্রথমেই এখানে একটা ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন কোমোডটা আছে, আর এই সাইডেও একটা বাথরুম আছে, আর এই সাইডে ব্যাগ রাখার মতো সব জায়গা আছে। এখানে খাট মতো করা আছে, এখানে চাইলে তোমরা নিচে এসেও এখানে রেস্ট নিতে পারবে। চলো এবার তোমাদের ওপরের ডেকটা একবার দেখাই। এখানে হচ্ছে ড্রাইভারের জায়গা, এখান থেকে পুরো ইঞ্জিনটা অপারেট হবে। তারপরে এরকম ধারে ধারে এখানে সব বসাবার জায়গা আছে, চেয়ার করা আছে। ড্রাইভার সিট, এখানে ড্রাইভার পুরো ইঞ্জিনটা অপারেট করবে এখানে বসে। আর এখানেও একটা থাকার জায়গা আছে, বিছানা করা রয়েছে। এখানে মেবি হয়তো এখানকার এই বোটের যারা স্টাফ আছে তাদের থাকার জন্য এই উপরে এই বিছানাটা করা আছে। এই হলো আমাদের বোটের ড্রাইভার। দাদা তোমার নামটা কি? আমার নাম আলিয়াসিফ মন্ডল। আলী হোসেন মন্ডল। আচ্ছা আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? প্রথমে এখন আমরা হকল নদীতে আছি, বাসে সোনাখালী থেকে। সোনাখালী থেকে আছি, এখন যাবো কোথায়? প্রথমে আমাদের ডেস্টিনেশন কি? গোসাবা, হেমেন্দ্র সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আচ্ছা, তারপরে আছে জঙ্গলের সাইড সিন, তারপরে সাইড সিন করতে করতে রিসর্ট। তারপরে পাখিরালয়তে তো রিসর্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখনো বোট চলা এখনো শুরু হলো না, তার আগেই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে লুচি,
আলুর দম আর একটা করে মিষ্টি, রসগোল্লা, এখানকার বিখ্যাত রসগোল্লা। সুন্দরবনের রসগোল্লা খেলে নাম করলেন। সুন্দরবনের রসগোল্লা বিখ্যাত না? একদম। আমাদের যে যাত্রীরা আছে তাদের মধ্যে এই দাদারা এসছেন জলপাইগুড়ি থেকে, দিদিও আছে। এখানে কি আপনারা প্রথমবার এলেন নাকি? আগে সুন্দরবন আসা হয়নি? পুরো ফ্যামিলি নিয়ে? আপনার দুজন আছে। আপনারা কাকু? ডায়মন্ড হারবার থেকে আসছেন। এর আগে এসছেন সুন্দরবনে? প্রথমবার? প্রথমবার। ভালোই, শুধু আমরা একটু ভিডিও করছিলাম বলে লুচিটা ঠান্ডা হয়ে গেছে, না তো একদম বোটে ওঠার সঙ্গে সঙ্গেই গরম গরম লুচি দিয়েছে। লুচি, আলুর দম, মিষ্টি, দারুণ খাবার। খাবারের টেস্ট খুব ভালো। সুন্দরবনের এই ট্রিপে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদের অবশ্যই ফলো করা উচিত। সেই কিছু কিছু জিনিস যেগুলো এখানে টোটালি একদম ব্যবহার করা যায় না, সেইগুলো একবার দাদার থেকে আমাকে শুনে নেবো। দাদা কী কী এখানে নিষিদ্ধ, মানে কীভাবে? ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল, মিউজিক বক্স, অ্যালকোহল, অনেক কিছুই নিষিদ্ধ আছে। মেনলি এইগুলোই, বাকিগুলো এখানে লিস্ট দেওয়া আছে, আপনারা দেখে নিন। চলো তোমাদের এই বোটের রান্নার জায়গাটা একবার ঘুরে দেখাই। এখানে আমার কচু শাক আছে, মনে হয় যে কচু শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এই হলো এই বোটের রান্নার ঘর। এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি, তো আজকে কি হবে, মেনুটা কি? মেনু হবে তোমার ইলিশ মাছ সর্ষে দিয়ে, মালাইকারি, চিংড়ি মালাইকারি, আর আলু ভাজা, পাঁপড়, চাটনি। ফার্স্ট করে তারপর চা। এখনো পর্যন্ত 8 ঘন্টাও হয়নি, আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম, লুচি আলুর দম খেলাম, চা খেলাম, আর শেষ হতে না হতেই এর মধ্যে আবার চলে এসছে আমুদি মাছের পকোড়া, চিংড়ির পকোড়া। আচ্ছা আমুদি মাছ না, পকোড়া আছে আজকে চিংড়ির পকোড়া। আচ্ছা সত্যি ভালো খেতে, একদম ক্রাঞ্চি মজমচে। এখন ঘড়িতে 1টা বাজে আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন গোসাবাতে। এখান থেকে আমরা হ্যামিল্টন বাংলো দেখব, গোসাবার, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। বেকন বাংলো দেখব, হ্যামিল্টন বাংলো দেখে আমরা আবার বোটে ফেরত যাব এবং সেখানে তারপর দুপুরে লাঞ্চ করে তারপর আজকের মতো বোধহয় আর কোনো সাইট সিন নেই। তারপর আমরা সোজা পাখিতলায় যাব, সেখানে গিয়ে হোটেলে রেস্ট নেবো। পৌঁছে গেছি আমরা এখন হ্যামিল্টন বাংলো। এইটা হচ্ছে সেই হ্যামিল্টন বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে, আর এই ঘরের মধ্যেই ওরা বসে গল্প করতেন। এখন এখানে
ওপরে কাউকে আর উঠতে দেওয়া হয় না। এই হচ্ছে পুরো বাংলোটা। এই সিঁড়ি আগে কাঠের ছিল, এখন এই সিঁড়িগুলো সিমেন্টের বাঁধানো করা হয়েছে। এখানে এই দেখছো এগুলো সব পিলারগুলো সব কিন্তু কাঠের, এগুলো কিন্তু সব কাঠের পিলার, সিমেন্টের না। পুরো বাংলোটা পুরো কাঠের ওপর তৈরি করা হয়েছে। হ্যামিল্টন বাংলো দেখে 5-7 মিনিট মতো হাঁটার পর এসে পৌঁছালাম বেকন বাংলোর সামনে। এখানে মারাত্মক পরিমাণে ভিড়টা দেখো শুধু, এত ভিড়। মানে হ্যামিল্টন বাংলোতে একদমই ভিড় নেই, তবে বেকন বাংলোতে এসে এত ভিড় পাবো বুঝতে পারিনি। তার সাথে একদম চড়া রোদ উঠেছে, মারাত্মক গরম লাগছে। এখানে 10 টাকা মাথা পিছু টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই হলো বেকন বাংলোর প্রবেশ পথ। ভেতরে আগে এন্টার করি, তারপর দেখা যাচ্ছে কি আছে ভেতরে। এমন মানে 5 বছরের নিচে কোনো টিকিট লাগবে না, 5 বছরের পর থেকে টিকিট লাগবে এরকম। এখানে টিকিট এন্ট্রান্স থেকে টিকিট দেখানোর পর আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। ওয়াটার ফাউন্ডেশন আছে ওখানে, একটা দূরে একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। ওখানে কিছু ফটো জোন আছে ফটোশুট করার জন্য। চলো এবার বাংলোর সামনের দিকটা একবার যাই। এরকম একটা সোজা রাস্তা দিয়ে তোমাদের বাংলোর সামনে যেতে হবে। এই যে চলো এবার বাংলোর উপরে ওঠা যাক। এরকম পুরো কাঠের সিঁড়ি, সিঁড়িগুলো কিন্তু পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা। হ্যামিল্টন সাহেবের মতো এই বাংলোটাও পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, পুরো বাংলোটাই কাঠ দিয়ে তৈরি। আমাদের একবার পুরো বাংলোটা একবার রাউন্ড শেপে ঘুরে দেখাই। ভেতরে কিছুটা দেখা যাচ্ছে, কি আছে কিচ্ছু নেই, শুধু অন্ধকার একটা ঘর আর কিচ্ছু নেই। এখানে সবাই দেখার চেষ্টা করছে ভেতরে কি আছে, তো ভেতরে কিছুই নেই, শুধুমাত্র একটা অন্ধকার ঘর ছাড়া। রবীন্দ্রনাথ ঠাকুর আছে ভেতরে, তোরা দেখতে পেলি? আছে, নাতিপুতি আছে সব। এখানে প্রায় দেখার মতো বিশেষ কিছু নেই, শুধুমাত্র এই বাংলোটা ছাড়া। তাও খুব ওয়েল মেনটেন, খুব ভালো মেনটেন করেছে, আমার খুব ভালো লাগলো জায়গাটা। অনেকের হয়তো এটা ভাববে যে কিছুই নেই, কি আছে তেমন কিছু দেখার মতো, কিন্তু যারা মানে পুরনো জিনিস পছন্দ করে, যারা সাবেকিয়ানা পছন্দ করে, তারাই একমাত্র বুঝতে পারবে এই বাংলোর গুরুত্ব কতটা। চলো একবার বাংলোর বাদিকটা একবার ঘুরে দেখাই। এখানে বেশ ভালো কিছু কিছু জায়গায় ভালো সেলফি পয়েন্ট করা আছে, যেখান থেকে ভালো সুন্দর সুন্দর তোমরা ছবি তুলতে পারবে। দেখো এখানে একটা কি সুন্দর একটা ঘর মতো করা আছে, সেলফি জোনই বলতে পারো। এখানে রেস্ট নিতে পারবে ছাওয়াতে, প্লাস ভালো সুন্দর ছবিও তুলতে পারবে। এখানেই পাশেই রয়েছে একটা সুন্দর হরিণের বাচ্চা সমেত একটা পরিবার পুরো,
পুরো স্ট্যাচু করা, একটা বাঘের স্ট্যাচুও করা আছে, বিশাল বড় একটা বাঘের স্ট্যাচু। বাইরে যা গরম পড়েছে, ডাব না খেলে একদম মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। গোসাবা ছেড়ে এখন আমরা রওনা দিয়েছি দুর্বাদুয়ানি হয়ে। আমরা সোজা পাখিরালয় যাব, সেখানেই আমাদের আজকে রাত্রিবাস। ওখানে আমরা গিয়ে হোটেলে যাব, তবে তার আগে দুপুরের যে লাঞ্চ আমাদের হোটেলেই দেওয়া, এই লঞ্চেই দেওয়া হবে। আমাদের লাঞ্চটা আমরা এখানে লঞ্চেই করি। গোসাবা ছেড়ে কিছুটা এগোতেই আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দেওয়া হলো। ইলিশ উৎসবের প্রথম দিনের দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, সোনামুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাপা ইলিশ, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়। এই বোটে আমাদের মোট যাত্রী ছিল ৩১ জন। অল্প সময়ের মধ্যেই আমরা এমনভাবে প্রত্যেকের সাথে মিলেমিশে গেছিলাম যেন মনে হচ্ছিল প্রত্যেকেই প্রত্যেকের সাথে পূর্ব পরিচিত। খাবার টেবিলে চলে এসেছে, চলো আগে খেয়ে নিই। আমাদের ইলিশ উৎসবের আজ আমাদের প্রথম দিন, আর আজকে প্রথম দিনের মেনুতে আছে ভাত, মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, চাটনি আর পাঁপড়। সব খাবারের একসাথে রিভিউ দিতে গেলে অনেকটা সময় লাগবে। আমি অল্প অল্প করে একটু খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। প্রথমেই একটু ডাল নিয়ে নিই, একদম ঘন মুগের ডাল। ভালো হয়েছে। এই হলো ভাপা ইলিশ, একদম নরম তুলতুলে। ফ্রেশ আছে, খেতেও ভালো হয়েছে। পুঁই শাকটা একটু খেয়ে দেখি। দারুণ। এখনো পর্যন্ত তো সব খাবারই আমার বেশ ভালোই লাগছে। আমার ডালটা বেশি ভালো লাগলো, খাবারের কোয়ালিটি ভালো, সত্যি ভালো হয়েছে। চিংড়ির মালাইকারিও আছে, এটা খাই আগে, বাদ বাকি খেয়ে তবে এটা পরে বলছি কেমন লাগলো। একেবারে পুরো জমিয়ে চলছে ইলিশ উৎসবের প্রথম দিনের খাওয়া দাওয়া। কেমন লাগছে? কোন রান্নাটা ভালো লাগলো সব থেকে বেশি? পুঁই শাক। আর ইলিশ? ইলিশটা মোটামুটি ভালোই হয়েছে, বাড়ির মতো না, ভালো হয়েছে। আচ্ছা দাদা বলো তোমাদের কেমন লাগছে খাওয়া দাওয়া? সব কটা রান্নাই ভালো হয়েছে? বাড়ির মতো নাকি বাড়ির থেকে একটু আলাদা? কোনটা বেশি ভালো লাগলো? পুঁই শাক। এবারে তো আসলে আসছে চিংড়ির মালাইকারি। এখন আবার জোয়ার আসছে, আর জল কেমন উথাল পাতাল করছে দেখো। খাওয়া দাওয়ার পর একটা করে পেয়ারা দেওয়া হলো।
ডাটা পেয়ারা মিষ্টি বেশ। সারাদিনের ঘোরাঘুরির পর এখন 6:30 বাজে আর আমরা এসে পৌঁছালাম পাখিরালয় ফেরিঘাটে। চলে এসেছি আমাদের হোটেলের সামনে, এই যে হোটেল আপ্যায়ন। চলে গেট থেকে ভেতরে ঢুকি, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। এটা এন্ট্রান্স, এখান থেকে ঢুকে সামনে একটা ছোট্ট জায়গা রয়েছে, মাঠ মতো একটা। আর এখানে একটা কাঠ দিয়ে একটা বেশ সুন্দর একটা কুড়ে ঘর টাইপের কিছু একটা করা হয়েছে। এখানে ভেতরটাই যে সন্ধেবেলায় যে ঝুমুর নাচ আয়োজন করা হয় সেটা এর ভেতরেই হয়। তাহলে তোমাদের ভেতরটা একবার নিয়ে যাই। এই যে দেখো 4-5টা চেয়ার দিয়ে রাখা রয়েছে। এখানে মিউজিক সিস্টেমের জন্য বক্স আছে, উপরে ঝাড়বাতির মতো করা আছে, ফ্যান আছে। আর এখানে বিভিন্ন লাইটিং আছে যেগুলো সন্ধেবেলা হলে সব জ্বলবে যখন, তখন তোমরা দেখতে পাবে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। একটা বেসিন মতো আছে। আর এই পুরো জায়গাটাতেই ঝুমুর নাচটা অর্গানাইজ করা হয়। দেখাবো তোমাদের সন্ধেবেলায় যখন ঝুমুর নাচ হবে, স্টার্ট হবে, তখন আমরা আবার আসবো এখানে, দেখাবো তোমাদের সবটাই। চলো এবার হোটেলে যাই, রুমে যাওয়া যাক। এটা 2টো ফ্লোর নিয়ে এই পুরো হোটেলটা আছে। এটা হচ্ছে একদম উপরে টেরিস, আর এটা ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর। চলো তাহলে হোটেলের ভেতরের এন্টার করা যাক। সকাল থেকে যা গেছে খুব টায়ার্ড, আর ভালো লাগছে না। এর ভেতরে ঢুকে আগে ড্রেস ফ্রেস ছাড়ি। ফার্স্ট ফ্লোর থেকে এন্টার করছি। এখানে 4-5টা মতো রুম আছে, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম। আস্তে সিঁড়ি, এখান থেকে আমাদের উঠতে হবে ফার্স্ট ফ্লোরে। ওয়াও, বেশ সুন্দর তো। এই যে ফার্স্ট ফ্লোরে এখন একটা ব্যালকনি মতো করা রয়েছে। ব্যালকনিটা আমার বাইরে থেকে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে আমার ব্যালকনিটা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মার্বেল ফিনিশ দেওয়া, একদম ঝাঁ চকচকে। এখানে একটা ঝাড়বাতি আছে, যেটা হয়তো সন্ধ্যের পর এখানে জ্বালানো হবে এটা। আর এইটা আমাদের 2টো রুম, 7 নম্বর আর 8 নম্বর পাশাপাশি আছে। এইদিকে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যাবে। আজকে মনে হয় সিঁড়ি দিয়ে এখন উঠতে পারবো না, উপরটাও বন্ধ আছে, তোমাদের কালকে দেখাবো। চলো আগে তোমাদের আমাদের রুমগুলো দেখিয়ে দিই। এই 7 নম্বর আর 8 নম্বর পাশাপাশি 2টো রুম আমরা পেয়েছি। 7 নম্বর রুটে মা, বাবা, দিদি আর ভাগনা আছে। বাবা এসে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের 8 নম্বর রুমটা দেখাই। দরজা খুলে এখানে একটা বড় সাইজে কিং সাইজ বেড আছে, মোটামুটি 3 জন তো আরামসে হয়ে যাবে। বেড সাইড টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য, মিরর আছে, এখানে প্লাগ পয়েন্ট করা আছে। এখানে একটা বেডের সাথে অ্যাটাচ একটা প্লাগও আছে চার্জিংয়ের জন্য। আর এখানে একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য, স্ট্যান্ড ফ্যান আছে, উপর একটা সিলিং ফ্যান আছে। এই রুমে এসি নেই, এইগুলো যা দেখাচ্ছে এগুলো হচ্ছে সবই নন এসি রুম। পাশাপাশি 2টো উইন্ডো আছে। চলো এবার তোমাদের একবার ওয়াশরুমটা দেখে দিই। বেসিন আছে, হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার, শাওয়ার আছে, ছোট্ট উইন্ডো আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বালতি আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্ট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো ব্যালকনি থেকে চারপাশের ভিউ। সন্ধ্যের চা আর চাউমিন চলে এসেছে। চা আর ওইদিকে চাউমিন দেওয়া হচ্ছে।
হোটেলের পাশের যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম সেই মন্দিরে এখন বিকেলে সন্ধ্যা আরতি হচ্ছে। চলো একবার তোমাদের দেখাচ্ছি সেটা। এখানে ঝুমুর নাচ শুরু হতে যাচ্ছে। ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন রাত 10টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে গরম গরম ভাত, পটল চিংড়ি আর মাটন কারি আর স্যালাড। ভাতটা গরমই আছে একদম, আর মাটনটাও 4 পিস এরকম সাইজের বড় বড় মাটন দিয়েছে, সাইজ ঠিকই আছে। সেদ্ধটা আরেকটু হলে ভালো হতো, একটু শক্ত আছে। আর দেখি খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। টেস্ট দারুণ হয়েছে, তবে মাটনটা একটু শক্ত, আর একটু সেদ্ধ হলে ঠিক আছে, চালিয়ে নেওয়া যাবে। সুন্দরবনের আজকের প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো খুব ভালোই হয়েছে। লঞ্চ থেকে শুরু করে হোটেলে আসা, হোটেল খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালোভাবেই কেটেছে। তো আজকে তো সেরকমভাবে কোর এরিয়ায় কিছু দেখতে পাইনি। কাল সকাল সকাল 6টার সময় আমাদের বেরিয়ে যেতে হবে। কালকে অনেক কটা জায়গা আমরা ভিজিট করব। এক্স্যাক্ট এখন নামগুলো সব কটা মনে পড়ছে না, তবে কালকে কোর এরিয়ার যে আসল যে জঙ্গল সুন্দরবনের, সেই জঙ্গলের ভেতরে আমরা কালকে প্রবেশ করব। তো কাল সকাল 6টার মধ্যে আমাদের বেরাতে হবে। তাই আজকে শুয়ে পড়ি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড নাইট।